ছিলাম যেমন হার একটা শব্দ, এটার আগে যদি বি একটা উপসর্গ আছে, এটা যদি যুক্ত করেন তাহলে হয়ে যায় কি বিহার। ঠিক এরকম ভাবে আমরা প্রত্যয় করছিলাম, যেমন দোকান যোগের সাথে দাঁড় যুক্ত করলাম, হয়ে যায় কি দোকানদার। এখন দেখেন উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয়, এগুলা কি হয়, আর এটাও কি হয়, কিন্তু অনুসর্গ যেগুলো আছে এগুলো শব্দের পরে বসে, এগুলো শব্দের পরে বসে। যেমন তোমার জন্য, তোমার জন্য, এই জন্যটা হইতেছে কি একটা অনুসর্গ, জন্যটা হইতেছে একটা কি অনুসর্গ। এখানে অনুসর্গ আছে 43টার মতো। এখন এই 43টা মনে রাখা খুব টাফ। আমি একটা লজিক বলতেছি, আমরা বিভক্তি লিখে দিয়েছিলাম, হ্যাঁ বিভক্তিগুলো লিখে দিয়েছিলাম না? এই যে এখানে বলতেছে খুব ইম্পর্টেন্ট এটা, এই লাইনটা, এবং এটা আসবে মনে হয় যে সব শব্দের পরে অনুসর্গ বসে সে সব শব্দের সঙ্গে কে অথবা র বিভক্তি যুক্ত হয়। কে অথবা কি বিভক্তি, র বিভক্তির পরেই মূলত অনুসর্গ বসে। আরো সহজ করে দিল এগুলো মনে রাখার জন্য। আপনার বললাম তো অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু এই লাইনটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কে আছে। যেমন তোমার র আছে, এরপরই অনুসর্গটা বসছে। অথবা তোমাকে, তোমাকে দিয়ে এই কাজ হবে না, এখানে আছে নাকি এরকম উদাহরণ, তোমাকে দিয়ে এই কাজ সম্ভব, তোমাকে দিয়ে এই কাজ, এই যে তোমাকে, তোমাকে এর পরে দিয়ে যেটা দিছে না, ওই দিয়েটা হচ্ছে অনুসর্গ। দিয়েটা কি কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কে এবং র বিভক্তির পরে অনুসর্গ বসে। এই লাইনটা আবার দিতে পারে যে কোন 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 বিভক্তির পরে অনুসর্গ বসে, নিচে দিয়া দিবে কে অথবা র, পরে আবার দ্বিতীয় অপশনে যাবে হ্যাঁ কে অথবা হইতেছে গিয়া মনে করেন দিয়ে দিবে এ, এ বিভক্তি আছে না, এ অতে এতে, এরকম মিক্সড করে দিয়ে দিবে যে কোনো সঠিক তো একটা থাকবেই। এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এখানে কোনগুলো ইম্পর্টেন্ট বলা যায়, যেমন আরেকটা ইম্পর্টেন্ট আমি বলে দিই লাইন। হ্যাঁ, প্রথম লাইনটা অবশ্যই ইম্পর্টেন্ট। অনুসর্গ দুই ভাগে ভাগ করা যায়, খুব ইম্পর্টেন্ট। একটা সাধারণ অনুসর্গ, একটা ক্রিয়াজাত। যে অনুসর্গ দ্বারা ক্রিয়া বোঝায় এগুলো ক্রিয়াজাত অনুসর্গ, আর যেগুলো দ্বারা ক্রিয়া বোঝায় না এগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। শেষ। একেবারে আপনারা পড়েন না দেখে পারেন, এগুলো সহজ। কোন এই যে ব্যাকরণ যেটা নতুন করছে এখন 9 10 এর জন্য, এটা কোনো ব্যাকরণই না। এটা হচ্ছে গিয়া 6 এর জন্য উপযোগী। 6 এরা 6 এ যারা ক্যাডেট কোচিং করে এরা এগুলা একেবারে তামা তামা করে ফেলে। এগুলো কোনো কারণ হচ্ছে ক্যাডেটে গেলে আর এত পড়াশোনার জন্য এত আউট অ্যাক্টিভিটিস বেশি, রুলস রেগুলেশন বেশি, পড়ার জন্য খুব সময় পায়। এরা 9 10 পড়ে ফেলে একেবারে 6 এ। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে এই যে বলতে অনুসর্গ দুই ধরনের, একটা সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। যেগুলো দ্বারা ক্রিয়া বোঝায় এগুলো ক্রিয়াজাত, আর ক্রিয়া বাইরে যেগুলো আছে সবগুলাই সাধারণ। এটা দেখবেন, পারবেন না? যারা ইম্পর্টেন্ট লাইন বলে দিছি। আরেকটা জিনিস বলে দিই, আরেকটা লজিক আছে অনুসর্গ চিনার। যেমন এখানে একটা বাক্য দিছে, সে কাজ ছাড়া কিছুই বুঝে না। সে কাজ ছাড়া, যদি অনুসর্গটা বাদ দিয়ে দেন তাহলে বাক্যের অর্থ পাল্টে যায়। সে কাজ ছাড়া কিছু না, ছাড়াটা এখানে অনুসর্গ। আর যদি বলেন যে ছাড়াটা বাদ দিয়ে দেন তাহলে হইলো যে কাজ ছাড়া কিছু বুঝে না, মানে সে খুব অ্যাক্টিভ, মানে সে সবসময় কাজই করে। আর যদি ছাড়া বাদ দিয়ে দেন তাহলে বুঝে সে কাজ কিছুই বুঝে না। অর্থের একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায়। এইখানে সংজ্ঞার মধ্যে ওই কথাটাই বলছে। দেখেন, যে সব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, বাক্যের সঙ্গে কি করে একটা সম্পর্ক স্থাপন করে। ছাড়াটা বাদ দিলে বাক্যের সম্পর্ক থাকে থাকে না। তারপরে দেখেন, কোন পর্যন্ত পড়েছ, কোন পড়েছ হয়, কোন পড়েছ হয় না। কথা বুঝতে পারছি? তাহলে এই দুইটা লজিক আছে, একটা হচ্ছে কে এবং র বিভক্তির পরে অনুসর্গ বসে, আর হইতেছে কি যদি অনুসর্গটাকে বাদ দিয়ে দেন তাহলে বাক্যের সাথে সম্পর্ক ঠিক থাকে না, বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। কথাটা বুঝছেন? তাহলে অনুসর্গ দেখেন, অনুসর্গ কয় ভাগে ভাগ করা হয়েছে? সাধারণ অনুসর্গ প্রয়োগ ঘটেছে কোনটা মধ্যে দেখেন তো, উপরে দ্বারা কি কোনো কাজ বোঝায়? তাহলে উপরে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি দেখেন নিচে কোনটি ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ করেছে? কাজ, কাছে, বলে, সামনে। মনে হয় বলে, বলে না, বলে। হ্যাঁ বলে, বলে, এই যে সে আসবে বলে দাঁড়িয়েছে, যে বলে। কোনটি অনুসর্গের উদাহরণ? অভিমুখে, কাছে। অভিমুখে ক্রিয়া থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। আর সাধারণ ক্রিয়াজাত অনুসর্গের বাদে বাকি যেগুলো আছে এগুলা সাধারণ অনুসর্গ। কি অনুসর্গ? তারপরে যোজক। যোজক মানে কি? অব্যয়। যোজক মানে কি?
অব্যয় পড়ে আসছেন না? অব্যয় বলছেন কখনো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। অব্যয় থেকে আমি তিনটা কথা বলবো, তিনটার মধ্যে অব্যয় আছে। অব্যয় হইতেছে কি, যেমন এই যে এগুলো হচ্ছে অব্যয়, যেমন ও, এবং, কিন্তু, অথবা, সুতরাং, যেহেতু। আবার আরেকটা জিনিস বলি, যেগুলো আপনাকে কেউ বলবেন না, ইয়াগুলাও কিন্তু অব্যয়। উপসর্গ লিখে দিয়েছিলাম না? এই উপসর্গগুলো অব্যয়ের কাজ করে অনেক সময়। আচ্ছা, এই যে এইগুলা না, এগুলোর সাথে না নরমালি এগুলা বচন হয় না। মানে এগুলারে আপনি ও রে আপনি এবং রে কি বচন বানাইতে পারবেন? এবং রা কইতে পারবেন? হ্যাঁ, এগুলার সাথে মানে এগুলার সাথে কোনো কিছু যুক্ত হয় না। এরা একেবারে এইভাবেই থাকে, ওদের সাথে কোনো কিছু কি হয় না, এরা ফিক্সড, কোনো কিছু যুক্ত হইতে পারে না। বচনও যুক্ত হয় না, বিভক্তিও যুক্ত হয় না, কিচ্ছু যুক্ত হয় না। এবং এরা হয় দুইটা শব্দের মাঝে বসে, দুটি শব্দের মাঝে বসে, অথবা এই কথা বলা যাবে না, অথবা দুইটা বাক্যের মধ্যে বসে, অথবা দুইটি বর্গের মধ্যে বসে। এখন বর্গটা বুঝছেন না, এই দুইটা তো বুঝছেন ঠিক না? দুইটা শব্দের মাঝে, যেমন বললাম যে মালা ও মায়া, মালা একটা শব্দ, মায়া একটা শব্দ, ওই দুইটা শব্দের মাঝখানে কি বসছে? ও বসছে, ওটা হচ্ছে অব্যয়। আবার বাক্য হইতেছে গিয়া বাবা বাজারে গেলেন এবং মাছ কিনলেন। এখন আমি যদি এভাবে বলি বাক্যটা, বাবা বাজারে গেলেন এবং বাবা মাছ কিনলেন, হয় না? কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট একই, এটার জন্য দ্বিতীয় বাক্যে সাবজেক্ট কি করতে হয় না, বলতে হয় না বা ব্যবহার করতে হয় না। তাহলে এখানে দুইটা বাক্যকে এসে এবং যুক্ত করছে, এবং এসে যুক্ত করছে না। এবং অব্যয় যে সবসময় যুক্ত করবে বিষয়টা এরকম না, বিয়োগ করতে পারে, যুক্ত করতে পারে, বিয়োগ করতে পারে। যেমন আমি বললাম যে করিম ও রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে কয়জন বুঝাইতেছে? আবার যদি বলি যে করিম অথবা রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন বুঝতেছে না? তাহলে অথবাটা কি অব্যয় না বা যোজক না? তাহলে অব্যয় কখনো যুক্ত করে, আবার কখনো বাদ দিয়ে দেয়, দুইটাই হইতে পারে, যোগ করতে পারে, বিয়োগ করতে পারে। তাহলে আমরা দুইটা বাক্যকে যুক্ত করতে দেখলাম, দুইটা। এই বাক্য বর্গ বলতে আপনার একটা টপিকই আছে, শব্দের গুচ্ছ, মানে হচ্ছে গিয়া যে একটা বাক্য বলতে গিয়া এক আয়াসে আমরা যতটুকু উচ্চারণ করি। যেমন এই আমি মালা ও মায়া বলছিলাম যে ওখানে ইয়েটা আছে, মালা ও মায়া বাড়ির সামনে থাকা, নাকি এরকমই কি আছে একটা? হ্যাঁ, বাড়ির সামনে থাকা স্কুল বাসে কি করলো? উঠে পড়লো, এরকম একটা বাক্য আছে। আচ্ছা, এখন আমি বলি এরকম, দেন তো, আমি যদি বলি এরকম বাক্যটা, মালা ও মায়া বাড়ির, সুন্দর হয়। কিন্তু আমি যদি এরকম ভাবে বলি মালা ও মায়া বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো, তাহলে সুন্দর হইতেছে না? তাহলে এক আয়াসে একটা বাক্যের আমরা যতটুকু উচ্চারণ করি এটাকে বলা হয় বর্গ। এক আয়াসে যতটুকু উচ্চারণ করি এটাকে বলা হয় কি? বর্গ। হ্যাঁ, তাহলে এই কখনো বর্গ, দুইটা বর্গকে একসাথে কি করতে পারে? যুক্ত করতে পারে কে? এই যে অব্যয় বা যোজক। এখানে এটা বলতে দেখেন, এই যে পদ মানে দুইটা শব্দ, বর্গ, এই যে বর্গ মাত্র যেটা বললাম, হ্যাঁ, মালা ও মায়া এটা একটা বর্গ, বাড়ির সামনে থাকা এটা একটা বর্গ, তারপরে স্কুল বাস এটা একটা বর্গ, উঠে পড়লো এটা একটা বর্গ। তাহলে একটা বাক্যের মধ্যে 4-5টা বর্গ থাকতে পারে। এই বর্গ বুঝছেন? এই বর্গ সামনে আসতেছে, মানে বর্গ আছে না আপনাদের? হ্যাঁ, বর্গ নাই? বাক্যে বর্গ আছে না? শেষই করে ফেলবো, ওইখানে আরো দেখাই দিয়েছি। এখন দেখেন, এই সাধারণ যোজক করিম ও রহিম এই কাজটি করেছে, করিম ও রহিম দুইজনই ও দ্বারা যুক্ত হয়েছে। এই যে জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো, এখানে আবার শব্দকে যুক্ত করছে নাকি বাক্যকে যুক্ত করছে? বাক্যকে যুক্ত করছে। বিকল্প লাল বা নীল কলমটা আনো, এই যে বললাম না একটা বাদ দিছে, দুইটা কলম আনতে বলছে না, একটা কলম। চা না হয় কফি খান, হয় চা খান নয় কফি। আচ্ছা, বিরোধ, বিরোধ মানেতেছে কি, নরমালি তোমার একটা কাজ করছো, এটার ফল পাওয়ার কথা আছে কিন্তু হইছে উল্টা। যেমন এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে হবে, এত পড়লে কি হয়? নরমালি ভালো হয় না? যদি আপনি বেশি পড়েন তাহলে তো ফল ভালো হওয়ার কথা, কিন্তু হইছে কি
উল্টা। যেমন আমার ক্ষেত্রে ছিল এই এই প্রথম যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম, মানে এরকম প্রিপারেশন নিছি, কেউ করার আগে আমি উত্তর বলে যাই, কোশ্চেন করার আগে উত্তর করে দিই। ভুল আমার হিংসাও করছে আমার এটা দেখ, কিন্তু একেবারে সিলেবাসের বাইরে কোশ্চেন চলে আসে। মানে নর্মালি যে প্যাটার্ন ফলো করা হয় কোশ্চেনের, এই প্যাটার্নের বাইরে 60 নাম্বার চলে আসছে। মানে আমাদেরকে বলেও না, একটা থেকে প্যাটার্ন আমাকে দিত, যে বলতো এটাতে আসবে, একটা ডাইরেক্ট প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, রাগ হচ্ছে নাকি মনটায় যাইছে এটা কইছে, আর কইয়ে দে আল্লাহ আল্লাহ বাংলাদেশ জেলা, কোনো সমস্যা নেই, তাকে বল। কারণ বিগত 10 বছর যাবত এক প্যাটার্ন হইতেছে। তোমাকে যদি হঠাৎ করে আপনাদের যেগুলো শর্ট সিলেবাস দিছে যদি বাড়িতে কোশ্চেন করে বসে কি করবেন? সম্ভব? জিনিস একটা সেমিং কাজটা করছে। তারপরে থেকে কারণ যোজক, একটা কারণে একটা হবে বিকল্পটা, কিন্তু বলছি যে দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি, বলছে যে তাকে আসতে বললাম তবু এলো না। নরমালি মানুষকে আসতে বললে তো আসে নাকি, কিন্তু এনে হয়েছে কি বিপরীত। পরীক্ষা ভালো, অনেক পড়াশোনা করছে, ফল হওয়ার কথা ছিল ভালো, হয়েছে কি খারাপ। তাহলে এটা থেকে বিরোধ, এটার জন্য বিরোধ, মানে একটা সাংঘর্ষিক হয়েছে। আর কারণটা হইতেছে কি একটার কারণে আরেকটা ঘটবে। বলতেছে কি হ্যাঁ জিনিসের দাম বেড়ে, কারণ চাহিদা বেশি, চাহিদা বাড়লে এমনি দাম বেড়ে যায়। মনে করেন সিম্পল উদাহরণ দিই, মনে করেন এই কলমটাই, কোনো কোচিং আছে মনে করেন যে 100, কলম আছে থেকে 50টা। হ্যাঁ, এখন ডাইরেক্ট দিতেই হবে, বাড়ায় তো অপশন নাই, বাড়াই দিবে। এখন দেখা যায় 500 টাকা করে দিবে, এখন দেখবে যে 50টা কোচিং 500 টাকা কিনা অত সামর্থ্য নাই, যার সামর্থ্য আছে সে কিনে লিদা। তাহলে একটার কারণে, চাহিদা বাড়ার কারণে কিন্তু দাম বাড়ে, চাহিদা বাড়লেই দাম বাড়ে। যেমন মনে করো যে একটা জিনিসের কোনো ভ্যালুই নাই, মনে করো কোনো ভ্যালুই নাই, হঠাৎ করে এটা দরকার হইতেছে, মানুষের সবার দরকার হইতেছে, তখন দেখবো যে সবাই নিয়ে যাবে, এই যে আস্তে আস্তে কমতে থাকবে, এই যে চাহিদা বেড়েছে, পর যার কাছে স্টকে থাকবে তখন দাম বাড়াইতে থাকবে। তাহলে একটা কারণে একটা হয়। হ্যাঁ, তারপরে বলতেছে যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে, সময় নাই যাইতেছে, কারণ একটা কারণে আরেকটা হইতেছে শেষ। সাপেক্ষ যোজক, এই যে এটা হচ্ছে গিয়া একটা ওইলে আরেকটা হবে। যদি রোদ ওঠে, এটা আবার তুমি চাইলেই করতে পারবা না। যদি রোদ কি তোমার যুদ্ধের উপর রোদ উঠবে না, যদি রোদ ওঠে তাহলে কি করবে? রওনা দিবে। কি করবে? রওনা দিবে। তাহলে এই যে বলতেছে যে এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক। তা বলছে যে যতই পড়ছি ততই নতুন করে কি করতেছি? জানতেছি। তাহলে পড়লে যতই পড়বা ততই জানো। আমার একটা ছোট ভাই ছিল, এতে ভুলে দিত, কিন্তু ওটা হাল আছে না, ওটা ডায়লগ আমরা করতাম, যতই পড়িব ততই শিখিব। সেটা হলো যতই পড়িব ততই ভুলিব, ভুলিতে ভুলিতে শিখিয়া যাইব। হ্যাঁ, যোজক কাকে যুক্ত করে? পদ, বর্গ, বাক্য সবগুলা নাকি যে কোনো একটাকে? বিরোধ যোজক আছে কোন বাক্যে? লোকটি শিক্ষিত তবে সৎ নন। কারণ শিক্ষিত হইলে মানুষ নরমালি কি হয়? আরে শিক্ষিত হইলে সবগুলো চোর হয়। যদিও এখানে সঠিক, এটা যদিও সঠিক এটা, কিন্তু এটা একেবারে বাস্তব। যত বড় বড় করাপ্টেড লোক বাংলাদেশের কি সবগুলো শিক্ষিত না? সবগুলো বিসিএস ক্যাডার দিতেছে না? তাইলে লোকটা শিক্ষিত সৎ নন, এটা দরকার আছে। লোকটা শিক্ষিত কিন্তু সৎ, এইরকম দিলে ঠিক আছে। এটা 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 ইয়া বুঝাইতো, বিরোধ যোজক বুঝাইতো, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা 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 মিন করে না? লোকটা শিক্ষিত কিন্তু সৎ, এইটাতে বিরোধ বোঝায়। আর যদি বোঝা শিক্ষিত কিন্তু সৎ নয়, এইটা ঠিক আছে। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা ঠিক আছে। হ্যাঁ, না এই জন্য তো দেয় না, এটা তো বিরোধ অর্থে দিছে। তারপর হচ্ছে কি কোন যোজক কার্য কারণ দেখাতে দুটি বাক্যের সংযোগ ঘটায়? এনে বলিস এই লাইনগুলো পড়বেন, আমি লাইনগুলো বলি না, এই লাইনগুলো রিডিং করলে একের সবগুলো পারবেন, কোনো কিছু বাকি নাই। তারপরে আবেগ, এটা কোনো পড়াই না, এটা সারা বাক্য হয়। আপনি পরে আবেগ যুক্ত করবেন, এই যে ভাব নিয়ে আসবেন। ওই যে ভাব বলছিলাম না, পরে আপনার যে ধরনের ভাব না আনার দরকার এই ধরনের ভাবটা নিয়ে আসবেন। প্রথমে বলতেছে কি আমাদের জিততে হবে, কোনো সমস্যা আছে? এই বাক্যে কোনো সমস্যা করতেছে না। তারপরে তুমি একটা আরেকটা আবেগ জুড়েছো, হ্যাঁ আমাদের জিততেই হবে। হ্যাঁ, এই যে এখানে সংজ্ঞার মধ্যে এগুলো বলছে যে মনের নানা ভাব, এই যে ভাব কথাটা চলে আসছে।
ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে সব শব্দ দিয়ে। যেমন যেমন নিচেরটা আমাদের দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখি। বলতেছে তবে যাওয়া যাক। মনে করেন যে আপনারা সবাই বাপ মেয়েরা বা ছেলেরাই আপনারা ঘুরতে গেছেন। এখন মনে করেন বান্দরবন গেছেন, সবাই মিলে এক জায়গায় তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন কোন কোন জায়গাগুলো আগে দেখবেন। তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে বলছেন বেশ, তবে এই যে এটা সিদ্ধান্ত আবেগ। এখন দেখেন আবেগগুলো যে প্রথমে সিদ্ধান্ত আবেগ। দেখেন খেলার শুরুতে কিন্তু সবাই একটা গোল চক্কর দিয়ে মিটিং করে, গাড়ে কাঁধে কাঁধ হয়, এমনকি সবাই মিলে কয় যে আজকে হারিয়ে যাবো এরকম ইয়া করে না, তখন তারা একটা সিদ্ধান্ত নেয়। এই যে সামনে যে খেলা হইতেছে, এই খেলা আমাদের কি করতে হবে, সবার মধ্যে একটা সিদ্ধান্ত। এই জিতার জন্য আমাদের যা যা করার দরকার মাঠের মধ্যে আমরা তাই কি করবো। এই যে সিদ্ধান্ত আবেগ। তার হচ্ছে প্রশংসা আবেগ। প্রশংসা আবেগ কোনটা প্রশংসা আর কোনটা মানে কোনটা কুকুরের ছেলে এটা বুঝলেন তোমরা, বুঝা না? সাবাস বলছে এমন খেলাই তো চেয়েছিলাম, সাবাস প্রশংসা হতো, সাবাস বাঘের বাচ্চা। আবার এই জায়গায় বাঘের জায়গায় যদি কুত্তা বোঝাই দেও তাহলে এটা কি আমার দুইটাই কিন্তু প্রাণী, একটা বললে খুশি হয় আর একটা বললে রাগ করে, ঠিক না? এটা বুঝতে হবে যে কোন জায়গায় শব্দ চয়নটা কিরকম হইতে হবে। বিরক্তি আবেগ, ছি জ্বালা, আতঙ্ক, এগুলো দেখে নেবেন। বিস্ময়, করুণা, সম্বোধনটা একটু বুঝাই দিই। যেন আমি বললাম যে একটু পানি নিয়ে আসেন, কিন্তু সবাই ছুটবেন, কাউকে বলছি কিন্তু যদি বলে দেই যে আপনি পানি নিয়ে আসেন, নাম বলে দেই, তখন এই যে নামটা বললাম শুরুতে এটাই সম্বোধন। নাম সম্বোধন করে তোমাকে ডাকছে একেবারে। এই যে দেখেন এখানে বলতেছে হে বন্ধু তোমাকে অভিনন্দন। এখন বললাম যে তোমাকে অভিনন্দন, এখানে আপনি কাকে বলছি বুঝছেন? এখন যার যে ভালো একটা কাজ করছে তার নামটা বলে দেই, তাহলে এই যে নামটা বললাম যে এই নামটা বলাটা মানে সম্বোধন। আর লাস্টে বলছে যে অলংকার আবেগ। অলংকার আবেগটা একটু দেখেন। এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্যতা, এই লাইনটা ইম্পর্টেন্ট মারাত্মক। দেখেন এই লাইনটা ভালো করে মনে রাখবেন, এই লাইনটা দিয়ে একটা আসবে। এই যে প্রথম লাইনটা, এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যদিও এই লাইনের সাথে কাজের কোনো মিল নাই, এই লাইনের সাথে নরমালি কিন্তু কাজের কোনো মিল নাই। কাজের কোনো মিল নাই গেলে আমি বলি এখানে যেটা এই অলংকার আবেগ যদি আপনি উত্তর করতে চান, উদাহরণের উত্তর করতে চান, আপনি 7 পর্যন্ত ভালোভাবে আপনার জানতে হবে। কারণ এখানে যে লজিকটা দিচ্ছে এটা অর্থের গভীরতা না থাকলে আপনি বুঝবেন না। আমি শুরুর দিন বলছিলাম যে অর্থে পারফেক্ট হয়ে যাবে তার কোনো কিছু আটকাবে না। এখানে বলতেছে যে এই যে অর্থের পরিবর্তন না ঘটে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশ করবে। মনোভাবটা আপনার বুঝতে হবে। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ অলংকার না আপনি ডায়মন্ড এনে দিলে বুঝবেন না। আমার কথাটা বুঝতে পারছি? অর্থের যে গভীরতা এটা বুঝতে হবে। এই দুইটা অন্যগুলা ভালো করে দেখবেন, তাহলে এটা ভালো। আর এটা লাইনটা ভালো করে দেখবেন, এই লাইনটা দেয়া এমসিকিউ আসে। যেমন এই ধরনের শব্দ বাক্যের অর্থের বলবে কোন ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য, তখন আপনার অলংকার আবেগ দিবে, সম্বোধন আবেগ দিবে, করুণ আবেগ দিবে, যে কোনো একটা দাগাবেন। ঠিক আছে? তাহলে গেল আবেগ। আরো কিছু আছে? নির্দেশক তো নাই, যা আছে সব শেষ করে গেল আজকে। 83 পৃষ্ঠা বাক্যের অংশ এবং শ্রেণীবিভাগ নাকি? বলতে বলতে বাক্যের অংশ শ্রেণীবিভাগ চলে আসে। এই যে একটু আগে লাস্টে থেকে শুরু করি, দেখেন 84 পৃষ্ঠায় যান। একটু আগেই বলছিলাম এগুলা, একটু আগে বলছি। ইংরেজিতে বাক্য কত প্রকার ছিল বলছিলাম? 5 প্রকার। আর বাংলা এটা কয় প্রকার? 4 প্রকার। বাংলায় কয় প্রকার? 4 প্রকার। এই যে বলছে বিবৃতি, আমরা বিবৃতিটা পরে পড়বো। আগে দেখি প্রশ্নবোধক বা প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক আর হচ্ছে কি আবেগবাচক। আমরা বলতেছি ভাবের দিকে। দেখেন এখানে লেখা আছে মনে হয় ভাব। এই বক্তব্য এরকমই। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতি, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞা, আবেগ প্রভৃতি ভাগে ভাগ করা যায়। এই যে বক্তব্যের লক্ষ্য, বক্তব্যটা কিরকম হবে, ভাব প্রকাশটা কিরকম হবে। ভাব প্রকাশের দিক থেকে বাক্য কত প্রকার? 4 প্রকার। এখন কোশ্চেন কে বুঝে না? যখন বলতেছে যে তোমার নাম কি,
এটা দ্বারা যে কোশ্চেন বোঝাইছে এটা কে বুঝে না? সবাই বুঝে। তাই নরমালি এটা একটা ভাব, কোশ্চেনের ভাব। আবার আরেকটা হচ্ছে অনুজ্ঞার মধ্যে আছে হচ্ছে কি আদেশ আছে। যেমন আমি বলতে পারি যে এক গ্লাস পানি নিয়ে আসেন, আদেশ করলাম। নিষেধ হইতে পারে, রোদে দৌড়াদৌড়ি করে না, নিষেধ হইতে পারে। অনুরোধ হইতে পারে, তারপরে আমার একটা কলম দেন, অনুরোধ হইতে পারে। প্রার্থনা হইতে পারে, মে আল্লাহ ব্লেস, আল্লাহ তোমার মঙ্গল করুক, প্রার্থনা হইতে পারে। এইগুলো যদি বোঝায় তাহলে এগুলা কি দ্বারা কি বোঝায়? অনুজ্ঞা, যে আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। এখানে দুইটা নিয়ে আসছে, একটা অনুরোধ নিয়ে আসছে আর একটা হচ্ছে প্রার্থনা নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে অনুজ্ঞা গেল। অনুজ্ঞার মধ্যে কয়টা বিষয় বলতেছে? 4টা বিষয়, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা। মানে অপটেটিভ এবং ইম্পারেটিভ একসাথে নিয়ে আসছে। অপটেটিভ এবং ইম্পারেটিভ একসাথে নিয়ে আসছে। আর আবেগ হইতেছে কি? ওই যে এক্সক্লেমেটরি। হ্যাঁ, এই যে কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে বলে আবেগ। এখন আবেগের বাক্য কি আপনি এরকম ভাবে বলবেন? পাখিটা কত সুন্দর, এরকম ভাবে বলবেন না। তখন এক্সপ্রেশন থাকবে একটা আবেগ, মানে একটা উচ্ছ্বাসের। আল্লাহ কি সুন্দর, পাখিটা কি সুন্দর, আল্লাহ বাড়িটা কি সুন্দর, আল্লাহ গাড়িটা কি সুন্দর। হ্যাঁ, যেমন একবার রেঞ্জ রোভার একটা গাড়ি, খুব দামি গাড়ি, আমরা বসে আছিলাম, হঠাৎ করে একটা রেঞ্জ রোভার সামনে, আল্লাহ রেঞ্জ রোভার। এই যে আরেকবার অবাক হয়েছিলাম রেঞ্জ রোভার দেখিয়া। রেডিসন চিনা? চিটং এ রেডিসনে থেকে বাংলাদেশের সবচেয়ে বড় 5 স্টারের মধ্যে একটা। হ্যাঁ, রেডিসনে কার বিয়া, সবগুলা কার হিসেবে যাইতেছে দাওয়াতি, সবগুলা রেঞ্জ রোভার। তার মানে এটা রেঞ্জ রোভার কারা কিনে? যাদের হইছে কমে 1-1.5 কোটি আছে, মানে কম হইলে 50 কোটি টাকার মালিক। এইবারটা তারা রেঞ্জ রোভার কেউ কিনে না। তাইলে আবার পরে কিছু কি রে, এত রেঞ্জ রোভার কই যায়? বলে বুঝি না, এত রেঞ্জ রোভার কই যায়। পরে শুনলাম যে এখানে বিশাল বড় এক ব্যবসায়ী ছেলের বিয়া। এই পরে বুঝলাম সবগুলো রেডিসনে ঢুকতে। হ্যাঁ, এই যে একটা দেখলাম, আল্লাহ এত রেঞ্জ রোভার, এই যে অবাক হয়, এটা বিস্ময়। এই শুনে এত রেঞ্জ রোভার কি? হ্যাঁ, এখন এই নরমালি অন্যগুলোর মধ্যে না একটা কোশ্চেনের ভাব আছে। হ্যাঁ হ্যাঁ, মুখ করে বলে কি দেবো? ভালো না লাগলে বের যেতে পারেন। অন্যগুলোর মধ্যে একটা কোশ্চেনের ভাব থাকে, আবেগ থাকবে, সরি এই হয়তো উচ্ছ্বাস থাকতে পারে, প্রার্থনা থাকতে পারে, অনুরোধ থাকতে পারে, নিষেধ থাকতে পারে। কিন্তু বিবৃতি যেগুলো নরমাল কথা হলো, ওই 4টা বাদ দিলে বাকি যা আছে সব বিবৃতি। যেমন আরো সহজ, আপনারা প্যারাগ্রাফ লিখেন না, প্যারাগ্রাফে যত শব্দ লেখেন বিবৃতি। ওখানে কেউ কোশ্চেন করে, ওখানে কেউ লাফ মারি উঠে যায় প্যারাগ্রাফ লিখতে গিয়া? হ্যাঁ, ওখানে কোনো অনুরোধ থাকে, প্রার্থনা থাকে না। নরমাল যে কথাগুলো রচনা লিখতে গিয়ে, বাংলায় রচনা লিখতে গিয়ে যে কথাগুলো লেখেন, এগুলো বিবৃতি। সাধারণ জগৎ, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি পড়াশোনা করি, হ্যাঁ, যে উচ্ছ্বাস থাকবে না, কোনো আবেগ থাকবে না, কোনো কোশ্চেন থাকবে না, কোনো নিষেধ থাকবে না, কোনো অনুরোধ থাকবে না, হ্যাঁ, কোনো বিষয় থাকবে না। এগুলা বাদে যা আছে সব হচ্ছে কি বিবৃতি। যা আছে সব হচ্ছে, আমি একটু উল্টা হয়ে পড়াই। নরমালি গতানুগতিক পড়াইলে তো গতানুগতিকই, উল্টা পড়াইলে দেখা বোঝা যায়। অন্যগুলো বাদ দিলে নরমাল করে বিবৃতি। আমাদের কোনো আবেগ নাই, কোনো উচ্ছ্বাস নাই, কোনো নিষেধ নাই, কোনো কোশ্চেন করতেছি না। তাহলে নরমাল এই সবগুলো বাদ দিলে বাকি যেগুলো থাকে এগুলো কি বিবৃতি। এগুলো কি, কথাটা বুঝছেন? বিরক্ত লাগতেছে? হ্যাঁ, বিরক্ত লাগতেছে না? বিরক্ত লাগলে করার তো কিছু নাই। না, আরো 50 মিনিট ক্লাস নিতে হবে। এখন আসেন ইয়ার দিক থেকে। এই যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, বিবেচনা বাক্যকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সক্রিয় আর একটা অক্রিয়। দেখেন আমি 2টা বাক্য লিখছি, এখানে বোঝার আগে এখানে দেখেন, আমি লিখলাম যে আমি সুখী, আমি, আরে ঋষিকার দিয়ে দিয়েছি, আচ্ছা সমস্যা নাই। আর একটা লিখলাম হইতেছে কি আমি ভাত খাই। এখন তো কোনটা আমাদের ক্রিয়া আছে আর কোনটা আমাদের ক্রিয়া নাই? এইটা আমাদের 2টা আমাদের ক্রিয়া আছে। একটা আমাদের ক্রিয়া হইছে কি দেওয়া আছে, আর একটা আমাদের ক্রিয়া দেওয়া নাই। মানে একটা হচ্ছে উক্ত ক্রিয়া, উক্ত মানে আছে, আর একটা হচ্ছে উজ্জ। উজ্জ মানে আছে, উজ্জ শব্দটা মানে আছে কিন্তু এটা বলা হইতেছে না। যেমন নরমালি বাক্যটা হইতেছে, ইংলিশ করেন তো, এখন আমি সুখী, এটাকে ইংলিশ করেন তো, I am
এখন এমটা কি অক্সিলারি ভার্ব না? তাহলে আমরা নরমালি বাংলা বাক্য বলার সময় এটা বলি না আর কি, আমি হই সুখী, এটা বলি না। আমরা কি বলি ফেলি? আমি সুখী। তাহলে এই জায়গায় বাংলা বাক্যে হইটা এটা উজ্জ থাকে। উজ্জ কথাটার মানে হচ্ছে কি আছে কিন্তু বলা হয় না। যেমন একটা বানান বলি অফেন, উচ্চারণ বললাম, বানানটা কি হবে? ও এফ টি এন, ও এফ টি ই এন, অফটেন। কিন্তু এটা কি অফটেন নাকি অফেন? এখানে টিটা আছে কিন্তু কি বলা হয়? এটার জন্য বলা হয় যে এই অফেন উচ্চারণে টি উজ্জ থাকে। উজ্জ মানে আছে কিন্তু বলা হয় না। ঠিক এরকম ভাবে এই যে এখানে বলতে সক্রিয় আর অক্রিয় সেম একই জিনিস। সক্রিয় মানে যে আমাদের ক্রিয়া উপস্থিত, এটা হচ্ছে কি, আর যে আমাদের ক্রিয়া উপস্থিত নাই। কথা বলছেন? তাহলে হচ্ছে বিদেয় অংশ বলছে। বাক্যের দুইটা অংশ। একটা বাক্যের কয়টা অংশ? কর্তা কাকে বলে? কর্তা কিভাবে আইডেন্টিফাই করব? এই কর্তা ছাড়া বাকি সবটা হচ্ছে এই কর্তাকে বলা হয় উদ্দেশ্য, আর কর্তা বাদে বাকি সবটা হচ্ছে কি বিধেয়। কর্তা বাদে এই যে বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। কর্তা যেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য বাদে যা আছে সবটা হচ্ছে কি বিধেয়। এটা যেমন হচ্ছে বি, ক্রিয়াটা কোথায় থাকে নরমালি? উদ্দেশ্যের মধ্যে থাকে নাকি বিধেয় অংশে থাকে? তাহলে এখানে বলছে বিধেয় অংশের মধ্যে যদি ক্রিয়া থাকে তাহলে এটা সক্রিয়, আর যদি ক্রিয়া না থাকে সেটা অক্রিয় না, অসক্রিয় না, অক্রিয়। কি হবে? কে বুঝেন না বলেন? এই যে তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশ নাগরিক, ক্রিয়া আছে? এখন এটা ইংলিশ করেন তো। হি ইজ সিটিজেন অফ বাংলাদেশ। এই যে ইজ দ্বারা কি বোঝায়? অক্সিলারি ভার্ব না? তাহলে এখন যদি আপনি এভাবে বলেন সে হয় বাংলাদেশের নাগরিক অথবা সে বাংলাদেশের নাগরিক হয়, এই হয়টা কি আমরা বলতেছি? তাহলে যে বাক্যে ক্রিয়া সেটা সক্রিয়, যেটা ক্রিয়া নাই। বুঝছেন? এই পিছনে বেঞ্চ, বুঝছেন? আপনি বুঝছেন? দাঁড়ান তো, কি বুঝছেন দেখি? স্ট্যান্ড আপ। সক্রিয় আর অক্রিয় কি আমাকে বুঝান? What do you mean by সক্রিয় and অক্রিয় sentence? এই দুই তিন জনের মাঝখানে দাঁড়ান। সক্রিয় আর অক্রিয় মানে কি? আপনি দাঁড়ান। মাশাআল্লাহ, বসেন। আপনি দাঁড়ান। আপনি বলেন তো এই যে ভাব প্রকাশের দিক থেকে বাক্য কত প্রকার? বা বক্তব্যের যে লক্ষ্য, বক্তব্যের লক্ষ্যের উপর ভিত্তি করে আপনি দাঁড়ান। কি কি? বসেন। আপনি দাঁড়ান। আপনি বলেন যোজকের আরেক নাম কি? বসেন। আপনি দাঁড়ান। আপনাকে কি কোশ্চেন করবো বলেন? আপনি বলেন সক্রিয় আর অক্রিয় বলেন। আপনি যারা বুঝছেন সেটাই বলেন। বিধি অংশ কি বইয়েরটা পড়ার দরকার নাই? উনি কি বিধি অংশ বলছে? আমি যা বুঝাইছি সেটা বলেন। জি, বসেন। আপনি বলেন একটা অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দেন।
অথবা অনুজ্ঞার মধ্যে কোন চারটা বিষয় থাকে?